ভোরের আলো ফুটেছে আর ঘণ্টা তিনেক আগে। সূর্যের প্রখর তেজ নিয়ে চিলবিল করে রোদ উঠে পুরো পৃথিবী ঝলসে দেবার চেষ্টা করছে। চারপাশের দ্বার কাকগুলো কাকা ধ্বনিতে অস্থির এক পরিবেশের সৃষ্টি করে তুলেছে। নেই কোনো প্রাকৃতিক সমীরণ, নিজের বাসভবন পর্যন্ত গুমট কবরের ন্যায় ঠেকছে। এরকম অস্থির অস্বস্তিকর পরিস্থিতিতে নিজের কক্ষে উদম গায়ে ইজি চেয়ারে বসে সমানে বিড়ি ফুঁকে চলছে যুবরাজ। আজকাল কোনোভাবেই দুই চোখের পাতায় ঘুম ধরা দিচ্ছে না তার। চোখ বন্ধ করলেই অতীতের বিশ্রী কিছু স্মৃতি চোখের সামনে এসে চিৎকার করে চলছে সমানে। অজানা ভয়ে বারবার হৃদয় কেঁপে উঠছে। সর্বদাই মনে হচ্ছে এই বুঝি ভালোবাসার কেউ হারিয়ে গেল। যেই দুঃসময় যুবরাজ পাড়ি দিয়ে এ পর্যন্ত এসেছে, সেই সময়ের পুনরাবৃত্তি কি দ্বিতীয়বার হবে? সিগারেট পুড়ে কখন হাতের কাছে আগুন এসে ঠেকেছে ঠাহর করতেই পারেনি যুবরাজ। ভাবনায় মগ্ন থাকা যুবরাজ হঠাৎই তীক্ষ্ণ ব্যথায় আউচ শব্দ করে উঠল। আউচ! সিগারেটের টকটকে লাল অগ্নি তার মধ্যমা আর তর্জনী দুই আঙ্গুলকেই সযত্নে পুড়িয়ে দিয়েছে কয়েক সেকেন্ডের ব্যবধানে। মুহূর্তেই আঙ্গুলি দুটি গোলাপি বর্ণ ধারণ করল, সেই সাথে অস্বস্তিকর জ্বলুনি। অজানা হিংস্র রাগে মাথা ফেটে যাবার উপক্রম হলো যুবরাজের। দ্রুত হাতে সিগারেটের ফিল্টারগুলোকে অ্যাস্ট্রেতে ফেলে ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ালো যুবরাজ। বহুত হয়েছে চিন্তাভাবনা, এবার শরীরের একটু একটু আরাম করা চাই। আর কতদিন এভাবে হাইড অ্যান্ড সিক খেলতে হবে কে জানে। তবে এতটুকু জানি, খুব শীঘ্রই তোমার সাথে দেখা হতে চলেছে মামু। কথাগুলো আপন মনে ভেবে এসির পাওয়ার কমিয়ে চোখে মুখে কাঁথা জড়িয়ে শুয়ে চোখ বন্ধ করল যুবরাজ। চোখ বন্ধ করতেই চোখের সামনে ধরা দিল রেহানের ঝুলন্ত বরফে পরিণত দেহ। জিপিএস ট্র্যাকারের নির্দেশনা অনুযায়ী যুবরাজ শহরের অদূরে একটি জঙ্গলের ভেতর প্রবেশ করে। শহর থেকে জঙ্গলটির দূরত্ব বেশি নয়, গাড়িতে গেলে খুব করে হলেও আধ ঘন্টা সময়ের মতো ব্যয় হয়। কিন্তু যুবরাজের পায়ে হেঁটে কোমর সমান বরফের স্তূপ পাড়ি দিয়ে সেই জঙ্গলে পৌঁছাতে সময় লেগেছে 2 ঘন্টার মতো। আশেপাশের কিছুর ওই দিকে নির্দেশনা অনুমান করা যাচ্ছে না। এদিকে হঠাৎই জিপিএস ট্র্যাকারটিও কাজ করা বন্ধ করে দেয়। হাড় হিম করা ঠান্ডা বাতাস, সাথে কোমর সমান বরফ। কোথায় আছিস রে রেহান তুই? আমি যে কোনোভাবেই আর টিকে থাকতে পারছি না। আমি পৌঁছাতে পৌঁছাতে তুই বাঁচবি তো? নিজের এমন করুণ দশায় 2 চোখ ফেটে উপচে জল বেরিয়ে এলো যুবরাজের। বারবার ধৈর্য হারিয়ে যেতে লাগলো। শরীরটাও যেন আর সায় দিচ্ছে না। শক্তিহীন দুর্বল মানুষের মতো পা দুটো অসাড় হয়ে বারবার বরফে মুখ থুবড়ে পড়ে গেল যুবরাজ। বেদুইন যেমন একটু পানির আশায় হন্যে হয়ে মরীচিকার পিছনে ছুটে চলে মাইলের পর মাইল, যুবরাজের ঠিক সেই অবস্থা হলো। পায়ের সমস্ত শক্তি হারিয়ে শেষমেশ হামাগুড়ি চলতে চলতে খুঁজতে লাগলো রেহানের শেষ অস্তিত্ব। টানা 3 ঘন্টা অভিযানেও যখন রেহানের সন্ধান মিলল না, তখন চরম হতাশা আর ব্যর্থতায় 2 চোখ আপনা আপনি বন্ধ হয়ে এলো। কিন্তু চক্ষু বোঝার আগে অদূরে পরিত্যক্ত ফকফকে বরফে ঢাকা একটা সাদা রঙের বাড়ি যুবরাজের দৃষ্টি পরখ করতে ভুলল না। বাড়িটি দেখার সাথে সাথেই যুবরাজের সারা শরীরে যেন বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। নিমেষের ব্যবধানে সিংহের ন্যায় শক্তি এসে জমা হলো মাঝারি গড়নের শরীরটিতে। নিজের 2 হাতের পেশির শক্তির সহায়তায় গাছের মোটা মোটা দুটো ডাল ভেঙে তাতে ভর দিয়ে হেঁটে চলল সেই বাড়ির অভিমুখে। কিছুক্ষণের মধ্যেই ডাল দুটোর সহায়তায় বাড়িটির ভেতর প্রবেশের বরফ পরিষ্কার করে ভেতরে ঢুকে পড়ল যুবরাজ। আশেপাশে উদ্ভ্রান্তের ন্যায় দৃষ্টি বুলিয়ে দড়িতে উপুর করে ঝুলিয়ে রাখা বরফ জমে সাদা হয়ে থাকা একজন মানুষের অবয়বের দিকে চোখ গেল তার। প্রথম দেখায় ভয় পেলেও মনে সাহস সঞ্চয় করে দ্রুত পদে সামনে এসে দাঁড়ালো নিজের সমবয়সী একটা ছেলে, যার শরীরের গড়ন রেহানের মতো। যুবরাজ হাতের লাঠি ফেলে তৎক্ষণাৎ পায়ের বাঁধন আলগা করে ধীরে ধীরে নিচে নামালো। এরপর নিজের গায়ের মোটা পোশাক তার গায়ে জড়িয়ে চেহারার দিকে নজর দিতেই আঁতকে উঠল। পুরোটা মুখ একদম ঝলসে কালো হয়ে গিয়েছে। কিছু কিছু জায়গা থেকে তেল ঝরে বরফে জমে যাচ্ছে। চোখগুলো পুড়ে কুঁচকে রয়েছে। এমন বীভৎস দৃশ্য দেখে চোখের সামনে ফুঁপিয়ে কেঁদে উঠল যুবরাজ।
এরপর নিজের চোখের গড়িয়ে পড়া জলগুলোকে না মুছেই ছেলেটির বাম হাত চেপে ধরল। কবজির কাছের বার্থ মার্ক স্পষ্ট বলে দিচ্ছে এটা রেহান। রেহানের সারা শরীর বরফে আচ্ছাদিত, মনে হচ্ছে তাকে কোনো ডোম ঘরের রেফ্রিজারেটরে থেকে সদ্য বের করা হয়েছে। যুবরাজ তার মনের আশা হারালো না তবুও। তুই কখনো এভাবে মরতে পারিস না, আমি মরতে দেব না তোকে। তোকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, তোর সব কিছুর জিম্মাদার আমি। তবে কেন তুই মৃত্যু পথযাত্রী? যুবরাজ প্রথমে ভাবল রেহান হয়তো বেঁচে নেই, এরপরও মন মানতে চাইল না। হাতের পালস চেক করতেই হুহু করে ডুকরে চিৎকার করে কেঁদে উঠল যুবরাজ। কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। যুবরাজ যেন নতুন করে রেহানকে বাঁচানোর সুযোগ পেল। রেহান বেঁচে আছে, হ্যাঁ রেহান বেঁচে আছে। তার পালস রেট খুবই ক্ষীণ গতিতে চলছে, তবুও সে বেঁচে আছে। রেহানের দেহে প্রাণ আছে, এটাই যুবরাজের জন্য অনেক কিছু। নিজের গায়ের শার্ট দিয়ে কোনোভাবে নিজের সাথে বেঁধে নিজের পিঠে তুলে নিল রেহানকে। নিজের সম উচ্চতায় একজন শক্ত সামর্থ্য যুবককে পিঠে তুলতে বেশ বেগ পোহাতে হলো যুবরাজকে। তবুও যেখানে জীবন মৃত্যুর মাঝখানে অবস্থান, সেখানে মৃত্যুর আগে জীবন বাঁচানোর চেষ্টা করতে দোষ কোথায়? রেহানকে নিয়ে কোথায় যাবে, কি করবে, কিছুই ভেবে পেল না যুবরাজ। একজন জেল পালাতক ক্রিমিনাল এই কঠিন অপরিচিত শহরে এক সেকেন্ডও টিকতে পারবে না, কিন্তু একটা ভালো হসপিটালে নিয়ে রেহানকে এমার্জেন্সি ট্রিটমেন্ট করাতে হবে। এক সেকেন্ড বিলম্ব করার মতো সময়ও আর অবশিষ্ট নেই। চারপাশে যখন ঘন অন্ধকার আর হতাশা যুবরাজকে গ্রাস করল, তখন সবশেষে শেষ আশ্রয়স্থল হিসেবে যুবরাজের মাথায় মেগানের নাম এলো। যুবরাজ যেন তার চোখের সামনে আলোকিত ভোর দেখতে পেল। রেহানকে নিয়ে দুই লাঠিতে ভর দিয়ে কচ্ছপের গতিতে হেঁটে চলল মেগানের বাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোর হবার উপক্রম হলো। জ্যাক গ্যাব্রিয়েল এর প্রকাণ্ড বাড়ির সামনে এসে আরও কুলকিনারা হারালো যুবরাজ। বরফে চারপাশ এমনভাবে সব কিছু ঢেকে আছে, বাড়ির ভেতর ঢুকবার কোনো অবস্থা নেই। রেহানকে নিয়ে কি কোনোভাবে ভেতর প্রবেশ করা সম্ভব না? কি করবো এখন আমি? চারপাশে দৃষ্টি বোলাতেই তুষারে আচ্ছাদিত একটি বড় গাড়ি দেখতে পেল যুবরাজ। দ্রুত সেই গাড়ির কাছে গিয়ে কুনুই দিয়ে গাড়ির কাজ ভেঙে ভেতর থেকে লক খুলে সেই গাড়ির ভেতর রেহানকে পরম যত্নে শুইয়ে দিল। পরিস্থিতি তোকে আর আমাকে কোথায় এনে দাঁড় করে এসে দেখেছিস? কখনো কি ভেবেছিলি আমাকে বন্ধু হিসেবে পেতে গিয়ে তোকে এমন নিষ্ঠুর নিয়তির সম্মুখীন হতে হবে? নির্জীবের মতো পড়ে থাকা রেহানের পক্ষ থেকে কোনো জবাব আসে না। নিজের কুৎসিত মন্দ ভাগ্যের ওপর উপহাস করে কপাল চাপড়ে গাড়ির দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে এলো যুবরাজ। রেহানকে তুষারে আচ্ছাদিত গাড়ির ভেতর শুইয়ে রেখে বাইরের ওয়ালের সাথে থাকা স্টিলের ড্রেন পাইপ পরিষ্কার করতে করতে বেয়ে বেয়ে দোতলায় উঠে গেল যুবরাজ। খোলা ব্যালকনি ডিঙ্গিয়ে বাসার ভেতর প্রবেশ করতেই চারপাশ কেমন ভয়ানক ঠেকতে লাগলো। যা চকচকে বিশাল বড় বাড়ি, কিন্তু মানুষের কোনো কোলাহল নেই। যুবরাজ জানে জ্যাক গ্যাব্রিয়েল ছাড়া মেগান মেয়েটির আর কেউ নেই। নিকট আত্মীয় বলতে এক চাচা রয়েছে, সে সুইজারল্যান্ডে বাস করে। এত বড় বাড়িতে মেয়েটা একা একা কিভাবে বাস করছে? মেয়েটিকে পুরোপুরি একা করে দেওয়ার জন্য কি সত্যি আমি দায়ী? নানান অসহ্য ভাবনা ভাবতে ভাবতে প্রতিটা কক্ষে গিয়ে মেগানকে খুঁজে হতাশ হলো যুবরাজ। আশেপাশে ঘুরে পুরো বাড়িতে কারো সন্ধান না পেয়ে একটা বদ্ধ রুমের সামনে আসতেই থমকে দাঁড়ালো যুবরাজ। ভেতর থেকে মৃদু গঙ্গানির আওয়াজ আসছে। দরজায় ধাক্কা দিতেই মনে হলো ভেতর থেকেই লাগানো। তবুও যুবরাজ নব ঘুরিয়ে ডেকে উঠল, মেগান, ইটস ডক্টর ইউভি, ক্যান ইউ হিয়ার মি? যুবরাজের কণ্ঠ পেয়ে মৃত্যু পথযাত্রী মেগানের বুকের ছাতি ফেটে কান্না এলো, কিন্তু চোখের জল সব আগেই শুকিয়ে গিয়েছে। সে এতটাই নিরুপায় হয়ে গিয়েছে আজ যে কান্না করে নিজের দুঃখ পর্যন্ত নিজের পছন্দের মানুষের সাথে শেয়ার করতে পারবে না। ধীরে ধীরে মেগানের গঙ্গানির আওয়াজ বাড়ল। ইজ শি অল রাইট? আকস্মিক চিন্তায় দ্বিতীয় দফায় ধক করে উঠল যুবরাজের বুক। চারপাশে খুঁজে হতবুদ্ধি হয়ে নিজের সর্বশক্তি খাটিয়ে দরজা ভাঙার চেষ্টা করলো সে। যখন শক্তিতে আর কুলালো না, তখন ডাইনিং রুমে গিয়ে চেয়ার এনে সজোরে একের পর এক বাড়ি দিতে লাগলো। ওক কাঠের চেয়ারটি কিছুক্ষণ পরেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো, সেই সাথে খুলে গেল দরজা।
দরজা খুলে বিবস্ত্র রক্তাক্ত মেগানকে দেখে শিউরে উঠল যুবরাজ। ধপ করে হাঁটু মুড়ে জ্ঞান শূন্য জড়বস্তুর ন্যায় মেগানের সামনে বসে পড়ল যুবরাজ। এ কাকে দেখছে সে? সেই মোমের মতো তুলতুলে নিখুঁত চেহারার মেগান আর এই রক্তাক্ত বিভৎস মেগানের আকাশ পাতাল ফারাক। কিছু একটা দিয়ে মেয়েটাকে ঢেকে দেবার ভাবনা পর্যন্ত যুবরাজের মস্তিষ্কে এলো না। ওইভাবেই মাথা নিচু করে নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগলো যুবরাজ। কিছু সময় অতিবাহিত হবার পর মেগান তার রক্তাক্ত আঁচড় আর কামড়ের দাগযুক্ত কাঁপা কাঁপা শীর্ণ হাতে যুবরাজের হাত চেপে ধরে গুঙ্গিয়ে উঠল। তার মুখের জিভটা পর্যন্ত কামড়ে ছিঁড়ে নিয়েছে শেরহাম। কিয়ৎক্ষণ পার হতেই যুবরাজ অশ্রুসিক্ত নয়নে ব্যথিত কণ্ঠে শুধাল, হু ডিড দিস? যুবরাজের উরুতে কাঁপা আঙ্গুলের স্পর্শে কলমহীন কালির মতো ধীরে ধীরে সময় নিয়ে ইশারা আঁকালো। সেই ইশারা টের পেয়ে যুবরাজ বিস্ফোরিত অশ্রুযুক্ত নয়নে ভীতু নিভু নিভু কণ্ঠে বলে উঠল, ডক্টর ফাইয়াজ? মেগান কিঞ্চিত মাথা দুলিয়ে সায়জা নিয়ে ফ্লোরে উপুর হয়ে পড়ে রইল মুখ থুবড়ে। একটা প্রাণ এমন মৃত্যু যন্ত্রণা নিয়ে আর কতক্ষণ বাঁচবে? যুবরাজ নিজের জ্ঞানে ফিরে একটা চাদর দিয়ে ঝটপট মেগানকে মুড়িয়ে নিজের বাহুডোরে আবদ্ধ করল। মেগান তার ক্ষতবিক্ষত আঙ্গুলি দ্বারা আরও কিছু ইশারা আঁকল। I loved you, Dr. Yuvi, and that was my big offense to Dr. Fayaz. He raped me. He has finished me to give you the greatest pain. মেগানের আঙ্গুলের প্রতিটা স্পর্শের লিখিত শব্দ নিমিষের ব্যবধানে বুঝতে পেরে চিৎকার করে কেঁদে উঠল যুবরাজ। মেগান আরও কিছু লিখতে চাইল, কিন্তু ধিক ধিক প্রাণে আর কতক্ষণ চলা যায়। তবুও শেষবারের মতো যুবরাজের বুকে আঙ্গুল উঁচিয়ে লিখল, Will you hug me once, Dr. Yuvi? যুবরাজের শক্ত বাহুডোরে মেগানের নিথর দেহখানি পড়ে রয়েছে। এই তো কিছুক্ষণ আগেই মেয়েটির প্রাণবায়ু তার দেহ ছেড়ে দূর আকাশে ডানা মেলেছে। মেয়েটা সারা জীবনের জন্য যুবরাজকে অপরাধী বানিয়ে এই ধরা থেকে বিদায় নিল। অবলীলায় মেয়েটি বারংবার তার ভালোবাসার কথা ব্যক্ত করে গেল যুবরাজের কাছে, অথচ যুবরাজ তার প্রতিদান কিছুই দিতে পারল না। মেগানের মৃত্যুর সাথে সাথেই যুবরাজের চোখ দুটো স্থির হয়ে রইল। সেগুলো থেকে আর এখন অশ্রুকণা গড়াচ্ছে না। যুবরাজের হৃদয় যেন হাজার বছরের ভূমিতে পতিত হওয়া শক্ত পাথর হয়ে গেল নিমেষেই। তাতে না আছে অনুশোচনা, না আছে আফসোস, শুধু বারবার একটা কথাই মাথায় ঘুরছে, Sherham Fayaz, I will kill you at any cost. I will give you the best pain of death in the world. Just wait for me, bastard. মেগানকে কোলে নিয়ে বিছানায় শুয়ে সারা ঘরে তল্লাশি চালালো যুবরাজ। এই মুহূর্তে আবেগী না হয়ে কিভাবে সারভাইভ করা যাবে সেই চিন্তায় যেন মুখ্য হলো। মেগানের ঘর থেকে প্রথমে যুবরাজ একটা গাড়ির চাবি পেল, এটাই যেন সে চাইছিল। এরপর না চাইতেও নিজের মনের বিরুদ্ধে গিয়ে আলমারি খুলে কিছু নগদ টাকা আর ডায়মন্ডের গহনা নিয়ে নিল। সব কিছু গুছিয়ে একটা ব্যাগে ভরে মেগানের ফোন খুঁজে বের করে জেল থেকে একসাথে পালানো সেই ক্রিমিনালের নম্বর ডায়াল করলো। প্রথম রিং কেটে গেল কিছুক্ষণ রিং হয়ে। যুবরাজ তবুও হতাশ না হয়ে ঝটপট দ্বিতীয়বার সেই নম্বর ডায়াল করলো। ফোন কেটে যাবে এই মুহূর্তে ফোন রিসিভ হতেই যুবরাজ বলে উঠল, Hey Mac, it's Yuvi. I need your help. ওপাশের ব্যক্তি যেন যুবরাজের নাম শুনেই বেশ খুশি হলো। খুশিতে গদগদ হয়ে যুবরাজকে একটা নির্দিষ্ট ঠিকানা প্রদান করে কল কেটে দিল ম্যাক। কান থেকে ফোনটা নামিয়ে নিজের পকেটে পুরে মেগানের নিথর দেহের দিকে তাকিয়ে যুবরাজ পুনরায় আলমারি খুলল এবং সেখান থেকে বেছে বেছে কালো রঙের একটা গাউন নিয়ে ব্যাগে ভরে মেগানকে কাঁধে নিয়ে সিঁড়ি বেয়ে নেমে এলো। পার্কিং লটে এসে কি সুইচ প্রেস করতেই মেগানের পার্সোনাল রোলস রয়েলস কারটির হেডলাইট জ্বলেও বিপ সাউন্ড হলো। গাড়ির দরজা খুলে মেগানকে শুইয়ে গাড়ি স্টার্ট দিয়ে বাইরে বেরিয়ে এলো যুবরাজ। এরপর রেহানের গাড়ির কাছে এসে দ্রুত রেহানকে কোলে তুলে নিজের পাশের সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে মাথায় একটা ক্যাপ পরিয়ে মোটা শীত বস্ত্র দিয়ে ভালো করে ঢেকে দিল। চারপাশে অলরেডি রোদ ওঠার উপক্রম হয়েছে। যুবরাজ বারবার শঙ্কিত মনে নানান ভাবনা ভেবে চলছে। রোড কি ক্লিয়ার বাবা? আমাকে যদি পুলিশ আবার অ্যারেস্ট করে তাহলে কি হবে? ম্যাক পর্যন্ত এদের দুজনকে পৌঁছাতে পারবো তো? আল্লাহ।
নানান ভাবনা ভাবতে ভাবতেই হাইওয়েতে এসে বেশ অবাক হলো যুবরাজ। ইতোমধ্যে সিটি কর্পোরেশন থেকে রাস্তার বড় পরিষ্কারের কাজ প্রায় শেষের পথে। চতুর যুবরাজ সতর্কতার অবলম্বন করে গাড়ি চালাতে লাগলো যাতে কারো সন্দেহ না হয়। ধীরে ধীরে শহর ছাড়িয়ে গাড়ির স্পিড বাড়িয়ে যুবরাজ ছুটে চলল তার নির্দিষ্ট ঠিকানায়, গন্তব্য পোর্ট নিউ ইয়র্ক। এদিকে হঠাৎই রেহানের শ্বাসকষ্ট হতে লাগলো। যুবরাজ জানে এই মুহূর্তে কি করতে হবে, কিন্তু তার কাছে কোনো ব্যবস্থা নেবার অবস্থান নেই। যুবরাজ গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। যে করেই হোক রেহানকে বাঁচাতেই হবে। রেহান না বাঁচলে যুবরাজ নিজেও হাডসন নদীতে ঝাঁপ দিয়ে নিজের এই কুৎসিত দুর্দশা আর হতাশাগ্রস্ত জীবন থেকে মুক্তি নেবে। এই কঠিন ভাবনা ভাবতে ভাবতে অসহায় করুণ চোখে রেহানের দিকে দৃষ্টি দিল। রেহানের অবস্থা ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে। সব কিছুই যেন যুবরাজের হাতের বাহিরে। এর মাঝেই ম্যাকের কল এলো। ঝটপট ফোন রিসিভ করতেই ম্যাক বলে উঠল, আর 2 মিনিট পর জাহাজ ছেড়ে দেবে। কোথায় তুমি? যুবরাজ কোনো প্রত্যুত্তর না করে ফোন রেখে সকল ট্রাফিক সিগন্যাল ব্রেক করে পোর্টে প্রবেশ করতেই ম্যাকের লোকজন যুবরাজকে গাড়িসহ জাহাজের ভেতর ঢুকিয়ে দেবার ইশারা করল। এদিকে জাহাজও হুইসিল বাজিয়ে পোর্ট থেকে যাত্রা করার প্রস্তুতি নিয়ে ফেলেছে। যুবরাজ তাদের নির্দেশ ফলো করে এসকেলেটর চেপে নিজের জীবনের মায়া না করে এক প্রকার জাম্প করতেই জাহাজে উঠতে সক্ষম হলো। ম্যাকের লোকজনের সহায়তায় দ্রুততার সহিত রেহানকে ধরে একটা বেডে চিৎ করে শোয়ানো হলো। এরপর যুবরাজ 2 হাতের সহিত রেহানের বুকে প্রেস করতে লাগলো। প্রেস করতে করতে এই হিমশীতল পরিবেশে যুবরাজের ঘাম ছুটে গেল। তবুও রেহানের কোনো অবস্থার উন্নতি হলো না। আমি কি কোনোভাবেই তবে তোকে বাঁচাতে পারবো না রেহান? এত দূর পর্যন্ত এসে তবে কি কোনো লাভই হলো না? কাঁদতে কাঁদতে কথাগুলো বলে আরও কিছুক্ষণ বুকে পাম্প করে মুখে কৃত্রিম শ্বাস দিল। যুবরাজ যখন হাল ছেড়ে দেবার উপক্রম তখন একজন জাপানি লোক এসে জানালো, আমাদের জাহাজে অক্সিজেনের মাস্কের ব্যবস্থা আছে, চাইলে ব্যবহার করে দেখতে পারো। যুবরাজ যেন ডুবে গিয়েও বেঁচে ফিরল। জাপানি লোকের সহায়তায় অক্সিজেন সিলিন্ডার সহ মাস্ক এনে রেহানকে অক্সিজেন সাপোর্ট দিতেই কিছুটা শান্ত হলো সে। রেহানকে বাঁচাতে হলে এই মুহূর্তে কিছু ইনজেকশন, মেডিসিন আর স্যালাইন ইমার্জেন্সি প্রয়োজন। কিন্তু এই সমুদ্রে আমি কোথায় পাবো এগুলো? বহু কষ্টে আটকে রাখা জল আর ধরে রাখতে পারল না যুবরাজ। না চাইতেও জলের ধারা কপল গড়িয়ে বুক ভাসিয়ে দিল। সবটাই অবলোকন করে ম্যাক বলে উঠল, মনে করো আলাদিনের দৈত্য, তুমি তোমার মনের ইচ্ছা আমাকে জানাও, আমি চেষ্টা করে দেখব। এই কথা বলেই তোমাকে সান্ত্বনা দেব। আমি 100% সেটা এনে দেব তোমাকে। ম্যাকের কথা যুবরাজের অবিশ্বাস্য মনে হলো। তবুও একটু আশায় যুবরাজ জানালো রেহানকে বাঁচাতে এই মুহূর্তে কি লাগবে। কিছুক্ষণ বাদেই জাহাজের আশেপাশে হেলিকপ্টার দেখে ভয়ে সিটিয়ে গেল যুবরাজ। একজন মার্ডারের আসামিকে নিউ ইয়র্ক পুলিশ পাতাল থেকে হলেও বের করে আনবে। রেহানের অবস্থা সংকটাপন্ন। এদিকে ম্যাগানের ফিউনারেল বাকি রয়ে গেছে। এই অবস্থায় আমাকে পুলিশ ধরে নিয়ে গেলে এই দুটো মানুষের কি উপায় হবে? এরই মাঝে দৌড়ে এলো ম্যাক। ম্যাকের উদ্বিগ্নতা দেখে যুবরাজ ভয়ে কেঁদে দেবার উপক্রম হলো, কিন্তু ম্যাক তার পিঠে চাপড় দিয়ে বলল, এ গুড নিউজ ফর ইউ। সুসংবাদের কথা শুনে যুবরাজ বুকের পাথর যেন কিছুটা সরল। ম্যাক জানালো, এখান থেকে 3 মাইল দূরে একটি ক্রুজ শিপ রয়েছে, যেখানে অসুস্থ পেশেন্ট বা নাবিকদের চিকিৎসা দেওয়া হয়। এই হেলিকপ্টার করে তুমি সেখানে পৌঁছে যাও। আমার জাহাজের একজন লোক যাবে তোমার সাথে। আমি সবকিছু ব্যবস্থা করে দেব। প্লিজ ডোন্ট প্যানিক। রেহানকে রেডি করতে করতে যুবরাজ অসহায় চোখে ম্যাকের দিকে তাকিয়ে বলে ওঠে, মেয়েটা শুধুমাত্র আমার জন্য প্রাণ হারিয়েছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে তার ফিনারেল করতে চাই। ম্যাক ব্যথিত বদনে যুবরাজের হাত ধরে বলে উঠল, ডোন্ট ওয়ারি। জাহাজে রেফ্রিজারেটরে আমি যত্নের সাহায্যে তার দেহ সংরক্ষণ করব। এটা পবিত্র আত্মাকে ফিউনারেল ছাড়া বিদাত দিতে আমি সমর্থন করি না। সকল নিয়ম মেনেই ফিউনারেল হবে ওনার। আগে যে বেঁচে আছে তাকে বাঁচাও। ম্যাকে থ্যাঙ্কস জানিয়ে রেহানকে হেলিকপ্টারে তুলে যুবরাজ শেষবারের মতো ম্যাগানের ফ্যাকাশে মুখখানা দেখে সিক্ত কণ্ঠে বলে উঠল, We'll meet again. I'll do your funeral by myself. Please don't be angry.
কথাগুলো বলতে বলতে যুবরাজের গলা ধরে এলো। বারবার মেয়েটির সুন্দর মিষ্টি হাসি মাখা মুখশ্রী চোখের সামনে ভেসে উঠছে। বড় বড় নীল চোখের পাপড়ি ঝাপটানো আর ধীর কণ্ঠে নম্রভাবে বলা কথার ধরন, সব মিলিয়ে যুবরাজের মন বেদনার নীল কষ্টে বিষিয়ে উঠল। তোমার প্রতি আমার সাময়িক ভালো লাগা ছিল মেগান গ্যাব্রিয়েলা। সেই ভালো লাগা থেকে বাকি অসাধু পুরুষদের মতো সামান্য ফ্লার্টিং করার ইচ্ছাও জেগেছিল। কিন্তু বিশ্বাস করো, তোমার মায়াবী মুখশ্রী দেখে আমার বিবেকে আমাকে বাধা দিয়েছে। আমি নিজেকে কঠিন শাসনে বেঁধে নিয়েছিলাম। কখনো তোমাকে নিয়ে কোনো বাজে চিন্তা পর্যন্ত করিনি। অথচ আমাকে ভালোবাসার অপরাধে কঠিন দণ্ডে দণ্ডিত হলে তুমি ভুল মানুষকে ভালোবেসেছিলে মেগান। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। গাল বেয়ে গড়িয়ে পড়া জলগুলোকে আঙ্গুলের সহায়তায় মুছে জ্যাকের সহায়তায় জাহাজের নিচের একটা ফ্রিজের ড্রামের কাপড়ে মুড়িয়ে নাকে তুলো গুজে মেগানকে কাপা হাতে ভরে দরজা লাগিয়ে ওপরে উঠে এলো যুবরাজ। দ্বিতীয়বারের জন্য যুবরাজ আর পিছনে তাকিয়ে সেই বিষাদময় স্মৃতি দেখার ইচ্ছা পোষণ করল না। মেগান কেবল যুবরাজের কালো বিষাদী অধ্যায় হয়ে রইল। বিশাল বড় মেডিকেল ক্রুজ শিপটিতে সকল ধরনের মেডিকেল ইকুইপমেন্টে পরিপূর্ণ। যুবরাজ নিজের পরিচয় দিতেই ভেতরে থাকা আরও দুজন স্পেশালিস্ট সার্জন বেরিয়ে এলো। এরা মূলত সমুদ্রে থাকা নাবিক, জাহাজের যাত্রী এবং কোস্ট গার্ডদের চিকিৎসা করে থাকেন। এই জাহাজগুলোতে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সকল প্রকার মেডিসিন সহ আরও বিভিন্ন সুযোগ সুবিধা বিদ্যমান। রায়াফের সমস্ত শারীরিক কন্ডিশন সেই ডাক্তার দুটোকে খুলে বলল যুবরাজ। সেই অনুযায়ী তারা রায়াফকে চিকিৎসা দিতে ব্যতিব্যস্ত হলো। প্রথমেই রায়াফের হার্ট পালস রেট পজিশনে আনার জন্য সিপিআর দেয়া হলো। বারবার লুব্রিকেন্ট লাগিয়ে শক দেবার পরেও রায়াফের অবস্থার কোনো উন্নতি হলো না। এদিকে যুবরাজ হার্টের ব্লাড ফ্লো বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ইনজেকশন দিয়ে সব কিছু আয়ত্তে আনার চেষ্টা করছে। লাস্টবারের মতো একজন সহযোগী ডক্টর সিপিআর দিতেই রায়াফের নিভু নিভু প্রাণ প্রদীপ কিছুটা সচল হলো। যদিও ঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে সক্ষম হলো না রেহান। পাশে থাকা একজন প্রবীণ ডক্টর যুবরাজকে কাঁধে চাপড়ে বলে উঠল, দেখুন ডক্টর ইউভি, আপনি নিজেই একজন হার্ট স্পেশালিস্ট। আপনাকে সব কিছু বুঝিয়ে বলার কিছু নেই, তবুও আমার কেন জানি মনে হচ্ছে ওনাকে লাইফ সাপোর্টে রাখা প্রয়োজন। ওনার সিচুয়েশন কেমন যেন আমার ভালো লাগছে না, আর ওনার চেহারার যে অবস্থা তাতে আমার মনে হয় না উনি সার্ভাইভ করতে পারবে। আর তাছাড়া ওনাকে এভাবে রাখাও যাবে না, তাই আমার মনে হয় ওনাকে লাইফ সাপোর্টে রেখে ওনার শারীরিক কন্ডিশনের রিপোর্ট করে তারপর ট্রিটমেন্ট করা উচিত। আদৌ উনি ব্রেন ডেথ কিনা সেটাও জানা জরুরি। অতিরিক্ত ঠান্ডায় তার রক্তনালী সংকুচিত হয়ে হার্টে ঠিকভাবে ব্লাড ফ্লো হতে পারছে না। এখন যদি করোনারি আর্টারি ব্লক হয় উনি হার্ট অ্যাটাক করবে। ডক্টরের বলা কথাগুলো যুবরাজ মন দিয়ে ভেবে কিছুক্ষণ চিন্তা করল, এরপর আহত কণ্ঠে বলে উঠল, ডক্টর রেহান যেই সিচুয়েশনে থেকে প্রাণ নিয়ে ফিরেছে সেই সিচুয়েশনে কারো বেঁচে থাকা পসিবল নয় ডক্টর। ও বাঁচবে, ওকে বাঁচাতে আমি সব কিছু করতে প্রস্তুত আছি। আপনিও ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, ওকে লাইফ সাপোর্ট দিন। ও কখনোই ব্রেন ডেথ নয়। একটানা 7 ঘন্টা ঘুমানোর পর অমানুষ শেরহামের হঠাৎ করেই ডক্টর রেহানের কথা মনে পড়ল। চট করে শোয়া থেকে উঠে মনে মনে বলে উঠল, আরে শালাকে না মেরেই তো চলে এসেছি, একবার গিয়ে দেখে আসবো নাকি বেঁচে আছি নাকি মরে গেছে শালা। রেহানের কাছে যাবার জন্য ঝটপট রেডি হয়ে নিচে নেমে এলো শেরহাম। ড্রয়িং রুমে বসে বসে সুবহান শেখ দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছেন আর টিভি দেখছেন। এই অসময় কোথায় যাচ্ছ নাকি? যুবরাজকে একটা বড় ধাক্কা দিতে যাচ্ছি পপস। এন্টির সাথে ভালো করে কথা বলছো। যুবরাজ কি কোনোভাবে বেল নিতে পারবে? না, যুবরাজকে আজীবন জেলে পচেই মরতে হবে। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। চিন্তা কি আর সাধে করি? তোমার দাদুর সম্পত্তি 50% যুবরাজের মা নবনীতাকে দিয়ে গেছে। একমাত্র ছেলে হিসেবে যুবরাজই সব কিছুর মালিক হবে, এটাই স্বাভাবিক। যুবরাজ বেঁচে থাকলে তবেই তুমি রাজত্ব করতে পারবে, সাফাত শাহিরের সম্পত্তি পর্যন্ত হাতাতে পারবে। যুবরাজের অস্তিত্ব আমি মাটির সাথে মিশিয়ে দেব পাপা, প্লিজ অযথা চিন্তা করো না। হঠাৎ ওই টিভির ইংলিশ চ্যানেলের খবরে চোখ আটকে গেল বাবা ছেলের। Dr. Yuvi escaped from the jail. দিনের ঝলমলে আলো গড়িয়ে ধীরে ধীরে দিগন্তে মিলিয়েছে যাচ্ছে। একটু আগের মৃদু তাপ বিলিয়ে দেয়া সূর্যটা টকটকে লাল বর্ণ ধারণ করে পশ্চিম আকাশের সমুদ্রে কোল ঘেঁষে বিলীন হবার জন্য প্রস্তুতি নিচ্ছে।
ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ। উপরিভাগের তুলনায় মাঝ সমুদ্রের শীতের মাত্রা যদিও কিছুটা কম। বিশাল সমুদ্রের নীল জলরাশির বুক চিরে ধীরে ধীরে ছুটে চলছে সাদা রঙের 6 তলা বিশিষ্ট ক্রুজ শিপটি। চারপাশে শুধু জল আর জলের সমারোহ। দৃষ্টির সীমানায় সমুদ্রের কোনো কুলকিনারা দেখা যাচ্ছে না। শিপটি আপন মনে তার গন্তব্যে ছুটে চলছে বিরামহীনভাবে। এই শিপের গন্তব্যের শেষ কোথায় যুবরাজ জানে না। যুবরাজ শুধু জানে যে কোনো মূল্যে রেহানকে সুস্থ করে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে, কারণ রেহানের এরূপ নৃশংস অবস্থার সাথে কোনো না কোনোভাবে সে ওতপ্রোতভাবে জড়িত। জাহাজের ওপেন ডেকের বারান্দায় রেলিংয়ে 2 হাত ভাঁজ করে তার ওপর থুতনি ভর দিয়ে জাহাজের চারপাশ জুড়ে উড়ে চলা সিগন্যালের দিকে এক মনে তাকিয়ে আছে যুবরাজ। সেই সাথে নিজের মনের সাথে চলছে নানান কল্পনা জল্পনা। গোধূলি লগ্নের শিরশিরে বাতাসে যুবরাজের ঝলমলে ছোট করে ছাটা চুলগুলো কিছুটা উড়াউড়ি করছে, সেই সাথে পতপত করে উড়ে চলছে গায়ের সাদা রঙের পাতলা শার্ট আর তার কলার। এই অল্প কদিনেই যুবরাজের মুখের মসৃণ ত্বকে মলিনতা জেঁকে বসেছে। যেই গাল দুটো ক্লিন সেভে চকচকে দ্যুতি ছড়াতো, সেই গাল দুটো খোঁচে খোঁচে দাড়িতে ভরে গিয়ে যুবরাজের বয়স আরও 2 ধাপ বাড়িয়ে দিয়েছে। আয়নায় নিজেকে দেখে নিজেরই চিনতে বড্ড কষ্ট হচ্ছে তার। মুহূর্তের ব্যবধানেই গন্তব্যহীন নাবিকের ন্যায় তার জীবনের রূপরেখা মোড় নিয়েছে। ভাগ্যই তাকে এখন সব কিছু নির্ধারণ করে দেবে, কেননা তার নিজের হাতে এখন আর কিছু নেই। যুবরাজ তার গভীর বাদামি দৃষ্টি মেলে ধীরে ধীরে সমুদ্রের অতলে তলিয়ে যাওয়া সূর্যের টিমটিমে আলো দেখছে আর শ্লেষাত্মক হাসছে। নানান ঝড় ঝাপটা পেরিয়ে গেছে 15টা দিনে। আমাকে না পেয়ে পাপা আর মামাকে খুব বেশি ভেঙে পড়বে। আমাকে একবার তাদের সাথে যোগাযোগ করা উচিত, কিন্তু কিভাবে? যোগাযোগের মাধ্যম খুঁজে পাবো এই মাঝ সমুদ্রে? যদি পাপা কোনোভাবে আমার জেল হওয়া বা পালিয়ে যাওয়ার নিউজ শুনতে পায়, তখন কি হবে? আমার এক্সপ্লেনেশন ওনার বিশ্বাস হবে তো? আজকাল নিজের জীবন যুবরাজের কাছে খুব খুব দুর্বিষহ ঠেকছে। সামান্য ভাবলেই চোখের দুকুল ছাপিয়ে অশ্রুরা এসে হানা দেয়। চিৎকার করে কান্না করতে খুব ইচ্ছে করে, কিন্তু ছেলে মানুষের এত ফ্যাসফ্যাসে কান্না কি মানায়? এরকম জীবন তো তার কাম্য ছিল না। তবে চারপাশ থেকে হতাশা আর বিবিধ ভয় কেন তাকে গুড়িয়ে দিচ্ছে বারংবার। নিজের জীবনের সমীকরণ কিছুতেই মেলাতে পারছে না যুবরাজ। তার মনে হচ্ছে সে যদি এই সিগালগুলোর মতো বাধাহীনভাবে স্বাধীনভাবে চলতে পারত, তবে কতই না ভালো হতো। কিন্তু এখন কি আর তা সম্ভব? সে তো এখন আর কোনো ডাক্তার ফাক্তার নয়। সে তো এখন জেল পালাতক খুনের ওয়ান্টেড আসামি। এতক্ষণে নিশ্চয়ই পুরো নিউ ইয়র্ক জুড়ে আমার জেল থেকে পালানোর খবর ফলাও হয়ে গেছে। পুলিশ বোধহয় হন্যে হয়ে আমাকে খুঁজছে। অবশ্যই টিভিতে সংবাদ মাধ্যমগুলো রসিয়ে রসিয়ে আমাকে জড়িয়ে খুব বিস্তৃত খবর প্রচার করছে। আর জানোয়ার শেরহাম, সে কি আমার পালানোর খবর জানতে পেরেছে? কিসের এত শত্রুতা আমার সাথে তার? সে তো আমার আপন মামাতো ভাই। আর ভাবতে পারে না যুবরাজ। লম্বা হাত যুক্ত শার্টের কাফ দিয়ে চোখের জল মুছে পুনরায় জাহাজের প্রোপেলার এর ঘূর্ণনে দ্বিভাগ হয়ে যাওয়া ঢেউয়ের দিকে দৃষ্টি বুলায়। ডক্টর ইউভি, আপনার বন্ধু শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়েছে। প্লিজ কাম উইথ মি। বিদেশি ক্রুজ ডাক্তার এর কথা কর্ণপাত হতেই যুবরাজ যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলল। নির্বাক হয়ে শূন্য দৃষ্টিতে ডক্টরের দিকে কিছুক্ষণ তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে যা শুনছে সেটা সঠিক কিনা। যুবরাজের মুখের অবয়ব দেখেই ডক্টর নিকোলাস মৃদু হাসলেন। এরপর যুবরাজের কাঁধে চাপড়ে বলে উঠলেন, ডোন্ট ওয়ারি, হি উইল রিকভার সুন। যুবরাজকে চোখের ইশারায় তাগাদা দিয়ে ডক্টর নিকোলাস প্রস্থান নিলেন। যুবরাজ নিজেকে ধাতস্থ করে ডক্টরের পিছু পিছু আইসিইউ রুমের দিকে দ্রুত পদে অগ্রসর হলো। লাইফ সাপোর্টের সকল মেশিন, অক্সিজেন মাস্ক আরও যাবতীয় যন্ত্রপাতি খুলে নর্মাল একটি কেবিনে শিফট করা হলো রেহানকে। যুবরাজের ধারণায় সত্যি হয়েছে, রেহান ব্রেইন ডেড নয়। তার শারীরিক কন্ডিশন আগের তুলনায় অনেকটাই ভালো। মুখের পুড়ে যাওয়া বিকৃতি অবস্থা ছাড়া আর বাকি কন্ডিশন পুরোপুরি ওকে। এখন শুধু জ্ঞান ফেরার পালা। বাকি ডক্টরদের মধ্যে রেহানের অবস্থা নিয়ে যতটা খুশি দেখা গেল, যুবরাজের মধ্যে তার সিকি ভাগও দেখা গেল না। কিছুক্ষণের মধ্যেই রেহান খুবই ধীরে ধীরে নিজের পায়ের আঙ্গুলি আর হাত নাড়াতে সক্ষম হলো। সেই দৃশ্য দেখে বাকি ডক্টরসদের মুখের হাসি প্রশস্ত হলো।
কিন্তু যুবরাজের ভয় দ্বিগুণ হারে বাড়তে লাগলো। একসময় যুবরাজের বুক ভার হয়ে 2 পা অসাড় হয়ে এলো। বলহীন মানুষের মতো পাশে থাকা চেয়ারে ধপ করে বসে পড়ল যুবরাজ। Dr. Yuvi, are you okay? নার্সের চিকন সুরের উদ্বিগ্ন আওয়াজ যুবরাজের কর্ণকুহরে পৌঁছালো না। সে শুধু রেহানের কথা ভেবে চলছে। তুই তোর এই অবস্থা সহ্য করতে পারবি তো? নিজের নিখুঁত সুদর্শন চেহারা হারিয়ে নিজেকে কিভাবে ধরে রাখবি তুই? আমি তোকে সামলাতে পারবো তো? যুবরাজের মনের ভয় প্রবীণ ডক্টর নিকোলাস সহজেই বুঝে গেল। রেহানকে দ্রুত হাতে কিছু ইঞ্জেকশন পুশ করে যুবরাজকে এক প্রকার বগল দাবা করে কেবিনের বাইরে নিয়ে এলো। ডক্টর ইউভি, ডোন্ট ওয়ারি, এখন এসব কোনো চিন্তারই বিষয় নয়। আজকাল চিকিৎসাবিজ্ঞান অনেকটা এগিয়ে গিয়েছে। গডের কাছে প্রে করুন সে যেন বেঁচে থাকে। আর চেহারা, সে তো চাইলে পরিবর্তন করা যায়। ডক্টর নিকোলাসের স্মিত হাসি যুক্ত মুখের দিকে তাকিয়ে যুবরাজ বলে উঠল, যখন সে সুস্থ ছিল সে একজন সুদর্শন পুরুষ ছিল। আজ তার চেহারা কুৎসিত অঙ্গারের ন্যায়। এটা সে কিভাবে মানবে ডক্টর নিকোলাস? যুবরাজের হতাশা কমাতে ডক্টর নিকোলাস নিজের ওয়ালেট বের করে তার থেকে একটা কার্ড বের করে যুবরাজের হাতে দিল। হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড অলসো প্লাস্টিক সার্জন। শারীরিক পুনর্গঠন বা রূপবর্ধক তার বাম হাতের খেল। শুধু আমার পরিচয় দিবে, আর কিচ্ছু লাগবে না। আই এম শিওর ইউ উইল নট বি ডিসঅ্যাপয়েন্টেড ডক্টর। ডক্টর নিকোলাসের হাত থেকে কার্ডটি নিয়ে যুবরাজ কিছুক্ষণ উল্টে পাল্টে দেখল। এরপর চকচকে চোখে ডক্টরের দিকে তাকিয়ে অধিক উচ্ছ্বাসের সহিত বলে উঠল, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম রেসপন্সিবল ফর হিজ কন্ডিশন। আমি কোনোভাবেই তার এই অবস্থা মেনে নিতে পারছি না। বারবার নিজেকে চরম দোষী অপরাধী মনে হচ্ছে। আমি তার হতাশা আর বিষাদগ্রস্ত হীনমন্যতায় ভোগা চেহারা কখনোই সহ্য করতে পারবো না। তাকে খুশি রাখার জন্য আমি সব কিছু করতে রাজি আছি ডক্টর। ডক্টর নিকোলাস যুবরাজকে আশ্বস্ত করে কেবিনে ঢুকে গেলেন। একটু পর যুবরাজ দ্রুতপদে কেবিনে ঢুকে রেহানের জ্ঞান ফেরার প্রতীক্ষা করতে লাগলো। নির্দিষ্ট সময় পার হবার পরও রেহান যখন চোখ মেলে তাকালো না, তখন সকলের মনে দ্বিতীয় ভয় জেঁকে বসল। ডক্টর, রেহান কি কোমায় চলে গেল? ডক্টরদের মুখায়ব দেখে যুবরাজ যা আন্দাজ করার তা করে ফেলল। বিচলিত উদ্বিগ্নতা কাটিয়ে রেহানের বেডের কাছে এসে হাত টেনে ধরে ধমকে উঠল যুবরাজ। হ্যাঁ ওঠ, অনেক হয়েছে তোর নাটকবাজি। এসব হাইড অ্যান্ড সিক মোটেও ভালো লাগছে না। আর 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে না উঠলে চিরতরে জেগে ওঠার সব পথ বন্ধ করে দিব বলে দিলাম। যুবরাজের এমন হুঙ্কারে পাশে থাকা ডক্টরগুলো নড়ে চড়ে উঠল এবং যুবরাজকে শান্ত করার চেষ্টা চালালো। কিন্তু যুবরাজ কি সেসব শোনার পাত্র? ডক্টরসদের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় টেনে বালিশে হেলান দিয়ে রেহানকে বসিয়ে নাসারন্ধে চেপে ধরল যুবরাজ। এটা দেখে ডক্টর নিকোলাস চিৎকার করে উঠল, ডক্টর ইউভি, আর ইউ ম্যাড? প্লিজ কাম ডাউন, কাম টু ইয়োর সেন্স। কিন্তু এসব কিছুই যুবরাজের কানে গেল না। সে তার কাজে অনড়। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হবার পর রেহান ডাঙ্গায় তোলা মাছের মতো তপড়াতে লাগলো। যুবরাজকে পাগল খেতাব দিয়ে কিছুটা রাগান্বিত হয়েই ডাক্তার নিকোলাস আর তার সহযোগী যুবরাজকে টেনে রেহানের থেকে দূরে সরাতে চাইল। কিন্তু অসুর সম যুবরাজকে কিছুতেই এক চুলো নাড়াতে পারল না। টানা হেঁচড়ার এক পর্যায়ে রেহান পুড়ে যাওয়া কুচকানো চোখের পাতা কিঞ্চিতে মেলে তাকিয়ে হাত পা ছুড়তে লাগলো। এবার যেন যুবরাজ স্বস্তির শ্বাস ফেলল। আমি জানতাম তুই ঘুমায় যাসনি, শুধু শুধু আমাকে হয়রানি করার ধান্দা করেছিলিস, তাই না? কিছুক্ষণ সময় অতিবাহিত হবার পর রেহান ধীরে ধীরে চোখ মেলে তাকালো এবং হাত পা ভালো মতো নাড়াতে সক্ষম হলো। বহু চেষ্টা করে কথা বলতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। এবারও যেন যুবরাজ অধৈর্য হলো। তোরে কি কথা বের করে আনার জন্য গলা টিপে ধরতে হবে নাকি? গলার ভেতর 1 হাত ঢুকিয়ে দেবো? যুবরাজের কথা শুনতে পেয়ে অজ্ঞাতজনক খানিক হাসল রেহান। এরপর অনেক কষ্টে জড়িয়ে যাওয়া নিভু নিভু কণ্ঠে শুধালো, আমি দেখতে অনেক বিশ্রী হয়ে গেছি, তাই না? কে বলেছে তুই বিশ্রী হয়েছিস? যার মন সাফ পরিষ্কার সে কি কখনো বিশ্রী হয়? তুই আগের থেকে আরো বেশি সুদর্শন হয়েছিস। মিথ্যে সান্ত্বনা দিচ্ছিস? আমাকে কখনো মিথ্যা বলতে শুনেছিস? ডক্টর ফাইয়াজ আমাকে এসিড দগ্ধ করেছে। বাহ্যিক সৌন্দর্য মানুষের সবকিছুই রান। তুই তো ভেতর থেকে সুন্দর, বাইরের সৌন্দর্যে কি আসে যায়? আমি দেখতে কুৎসিত হয়ে গেলাম, আমাকে সকালে ঘৃণার নজরে দেখবে। তোকে আমি আমার মন মতো নতুন চেহারা দিব, নিবি? আমি আয়নায়
একবার আমাকে দেখতে চাই। একদম না, সময় এলে অবশ্যই দেখবি, এখন আয়না দেখার কোনো দরকার নেই।